আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে মোটামুটি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, তিনটি গুরুত্বপূর্ণ। এক হচ্ছে আমাদের কলকাতায় যখন শেখ হাসিনা আসছেন তখন দুটি বাণিজ্যিক শিল্প সংগঠন তারা তাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন। 2 নম্বর হচ্ছে গঙ্গা চুক্তি এবং 3 নম্বর হচ্ছে ভিসা সংক্রান্ত খবর। তাই প্রথমে আমি আমাদের গঙ্গা চুক্তিটা এ নিয়ে কি বলে যে ব্যবসায়িক যে সংগঠনগুলি রয়েছে ভারতবর্ষে যে টপ, সেইগুলো সম্পর্কে আপনাদের একটুখানি জানিয়ে দিই। এই দুটো সংগঠনের মধ্যে একটা হচ্ছে ফিকি এবং একটা হচ্ছে সিআইআই। ফিকির পুরো নামটা কি? ফিকির নামটা হচ্ছে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স, ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রি। ফিকি অপারেশন ওয়েস্ট বেঙ্গল, স্টেট অফিস ইন কলকাতা, লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল ইন ইস্টার্ন রিজিয়ন এরিয়া। এটা হচ্ছে ফিকি। আর সিআইআই হচ্ছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে আমাদের সিআইআই। এই দুটো বড় সংগঠন যে রয়েছে ব্যবসায়ীদের, যারা বড় বড় ব্যবসায়ী, এই আম্বানি, আদানি, তারপর ইমামি, যারা বড় বড় ব্যবসায়ী আছে, ডানলপ, গদরেজ, তারপর হিরো, হন্ডা, হিরো আলাদা, হন্ডা আলাদা, তারপরে তো বিভিন্ন গাড়ি, যত বড় বড় শিল্প আছে সবাই এই ফিকির সদস্য, আবার সিআইআই এর সদস্য। তো এখানে হয়তো বিভিন্ন প্রস্তাব হবে, সৌজন্যে হয়তো পেছনে নরেন্দ্র মোদী থাকতে পারেন, কারণ নরেন্দ্র মোদী বুঝে গিয়েছেন ভারী শিল্প স্থাপন না হলে বাংলাদেশের উন্নতি হওয়া সম্ভব নয়। ভারী শিল্প যেমন ইস্পাত কারখানা, যেমন আপনার রেলওয়ে লাইন তৈরি করা, রেলওয়ে পাতগুলো তৈরি করা, যে পাতগুলো তলায় থাকে রেলওয়ে পাত তৈরি করা, তারপর আরো যে সমস্ত ভারী শিল্প আছে, স্টিল ইন্ডাস্ট্রি ছাড়াও তো অনেক ভারী গাড়ির শিল্প, যেগুলো একটা দেশকে তত্ত্বরিয়ে বাড়তে সাহায্য করে। এখন প্রশ্ন হলো টাকা কোথায়? এখন কানাঘুষে এটা শোনা যাচ্ছে সূত্র মারফত, আমি পুরো আপনাদের কনফার্ম বলতে পারবো না, তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, আমি আগেও একবার আপনাদের বলেছিলাম যে 20 বিলিয়ন অনুদান হিসেবে দেওয়া হবে বাংলাদেশকে শেখ হাসিনা ফেরার পরে, উনি শাসন ক্ষমতা নেওয়ার পরে, তার আগে নয়। এই সমস্ত শিল্প গোষ্ঠী তাদের ওখানে এখনো ওনার আসার ডেট ঠিক হয়নি, ওনার আসার ডেট ঠিক হলে তখন 2টি দিনে 2টি জায়গায় উনি শিল্পোদ্যোগীদের সঙ্গে উনি বসবেন। সেখানে বড় বড় ভারতীয় যত শিল্পপতি রয়েছে সব তারা থাকবেন, এমনকি যারা মাঝারি শিল্প গোষ্ঠী, ক্ষুদ্র শিল্প, তাদেরও আমন্ত্রণ জানিয়েছে সিআইআই, মানে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। এছাড়া এমএসএমআই আছে, স্মল অ্যান্ড স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন, তারা আছে। অর্থাৎ বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য আগামী 2 বছরের জন্য এই অনুদান এবং তাদেরকে নিয়ে গিয়ে শিল্প স্থাপন মাধ্যমে ওইখানে বাংলাদেশকে পুনর্গঠনের কাজটা শুরু হবে। আর সবটাই হবে কিন্তু শেখ হাসিনা ফেরার পরেতে। এখন তার তো আসার ডেট ঠিক হয়নি, ডেট ঠিক হলে তখন আমরা বলতে পারবো আপনাদের। দ্বিতীয় হচ্ছে আপনাদের গঙ্গা চুক্তি, সে তো হলো না। আমি তো অনেকদিন আগেই বলেছিলাম
গঙ্গা চুক্তিভুক্তি হবে না, কারণ আপনারা যে ইন্দিরা মুজিব, তারপর ইন্দিরা হাসিনা এই সমস্ত যুক্তি দেখান না, ইন্দিরা মুজিব ছেড়ে দিন, ও চুক্তি গিয়েছে তেল লেনে, কারণ মুজিবের মূর্তি ভেঙে তার মাথায় প্রস্রাব করেছেন। ইন্দিরা গান্ধী সংগ্রহশালাকে আপনারা জ্বালিয়ে দিয়েছেন। এদিকে চুক্তিটি নিয়ে বসে আছেন, চুক্তি ছাড়বো না। আবার গঙ্গা চুক্তিতে তখন আবার আপনারা চলে আসছেন কিসে না, এখানে নরসিমা রাও ছিলেন এবং শেখ হাসিনা ছিলেন সেই সময় 1996 সালে 30 বছরের জন্য এই চুক্তিটি হয়, যার মেয়াদ ডিসেম্বরের মধ্যে শেষ হচ্ছে। কিন্তু টেকনিক্যাল কমিটি যারা বসেছিল তারা মুখ শুকনো করে বেরিয়ে এসছে, কোনো মানে এতে পৌঁছাতে পারেনি। মানে আমাদের এখানে গোল গোল ভাষণ দেওয়া হবে, আমরা টেকনিক্যাল কমিটি, আমরা একটু বিচার টিচার করছি, আমরা আরো চিন্তা ভাবনা করছি, এই করতে করতে কাটিয়ে দেওয়া হবে যতদিন না পর্যন্ত শেখ হাসিনা আসছেন। শেখ হাসিনা এলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে। এই পদ্মা বলুন, গঙ্গা বলুন, আরে চুক্তি কি আছে? চুক্তি তো পাকিস্তানের সঙ্গেও ছিল। পাকিস্তানের সঙ্গে আমাদের তো ট্রিটি ছিল, সেই ট্রিটি তো আমরা ভেঙে দিলাম। পাকিস্তান তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে গেছিল, কিছু করতে পারলো? ভারতের অববাহিকা থেকে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে ভারতের অধিকার। ভারত যদি মনে করে যে অন্যান্য দেশকে আমি দেব, তাহলে দিতে পারে, না হলে দেবে না। ফলে গঙ্গা চুক্তি এখন গঙ্গার জলে পড়ে গেছে। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, আর ভবিষ্যতেও মিলিয়ে নেবেন যে গঙ্গা চুক্তি শেখ হাসিনা না ফিরলে গঙ্গা চুক্তি হবে না। গঙ্গাও হবে, তিস্তাও হবে, শেখ হাসিনা গদিতে বসার পর, তার আগে নয়। এই নাম্বার 3 হচ্ছে এবার আপনার আসুন ভিসা। হিন্দুদের জন্য ভিসা 1 জুন থেকে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। হিন্দু যারা আছে তারা সমস্ত ডকুমেন্ট দিয়ে, মানে 1 জুন মানে কি 1 জুনই নয়, 1 জুন থেকে সরকার এই কাজটা শুরু করছে। হয়তো 7-10 দিন সময় লাগবে, ইমপ্লিমেন্টেশন হতে 7-10 দিন সময় লাগবে। তখন আপনারা এসে এখানে সিএএ-তে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেটা সরকারিভাবে নোটিফিকেশন 2-1 দিনের মধ্যে জারি হয়ে যাবে, বা শুভেন্দু অধিকারীও বলে দিতে পারেন। এরকম একটা কথা মোদিজির সঙ্গে যখন বৈঠক হয়েছে, সেই বৈঠকে উঠে এসছে। কারণ হিন্দুরা ওখানে সুরক্ষিত নয়। এরপরে যে হিন্দুরা ওখানে থেকে যাবেন, তারা নিজ দায়িত্বে থেকে যাবেন, ভারতবর্ষের আর কোনো দায়িত্ব থাকবে না। ভারতবর্ষ এখানে সিএতে তাদের নাগরিকত্ব দিচ্ছে, তাদের ব্যবসাপাতি করার জন্য তাদের সাহায্য করবে, তাদের লোন ফোনের সাহায্য করবে। তারপরেও যদি আপনারা জমি মায়া ত্যাগ না করতে পারেন, আম গাছ আর কাঁঠাল বাগান এইসব যদি করে বেড়ান, তাহলে পরে আপনারা মানে হিন্দু শূন্য তো করবেই ওরা। এই জামাতি পুরো তো শেষ হবে না একদিনে, 50 বছর সময় লাগবে, জামাতি শেষ হবে না, যতটা কমানো যায়। আর যারা আছেন নন হিন্দু, মানে মুসলিম যারা, তাদেরও ভিসা দেওয়া হবে, ট্রাভেল ভিসা নয়, তাদের ভিসাটা দেওয়া হবে চিকিৎসা ভিসা। এবং সেখানেও কিছু শর্ত আছে। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যারা ছিল, যাদের ছবি, আমি তখনও বলেছিলাম যে প্রত্যেকটা ছবি কিন্তু রয়ের কাছে আছে, সব কিন্তু ওইখানে আপনাদের সমস্ত স্টাফকে সরিয়ে দেওয়া হচ্ছে। 1 জুনের আগে যত বাংলাদেশি স্টাফ আছে সবকে সরিয়ে দেওয়া হবে, সব করা 2 নম্বর। সরিয়ে ওখান থেকে আমাদের এখান থেকে স্টাফ যাবে, গিয়ে তারা ওখানে পার্মানেন্টলি বসে ওখানে কাজটি করবে, তাদের সঙ্গে কারোর ভাবটা বোধই। আর ওখানে ভারতবর্ষের মানুষকে ঘুষ দিয়ে ম্যানেজ করা যাবে না, যেটা আপনাদের বাংলাদেশে খুব চালু ব্যবস্থা। টাকা ছাড়া কোনো কাজ হবে না, আগে টাকাটি বাড়িয়ে দাও, তাহলেই কাজ হয়ে যাবে। সুতরাং যারা মুসলিম আছেন, তাদের ব্যাকগ্রাউন্ড যদি ক্লিন থাকে, তারা আসতে পারেন।
তবে চিকিৎসা ভিসা ছাড়া এখন ট্রাভেল ভিসা এই সমস্ত কথা ভারত কিন্তু ভাবছে না। কিন্তু চিকিৎসাটা যেহেতু মানবিকতার ব্যাপার, তাই ভারতবর্ষ চিকিৎসার ব্যাপারটা দেখছে এবং চিকিৎসার ভিসাগুলো যত তাড়াতাড়ি ডিসপোজ করা যায় তার ব্যবস্থা করা হবে, সেটাও মোদির সঙ্গে শুভেন্দুর কথা হয়েছে। এবং এখানে যারা হিন্দু আছেন, এখন যারা পালিয়ে চলে এসছেন, তারাও 1 জুনের পর, ধরুন 7 দিন 10 দিন যাওয়ার পর, ওই ফরেন রেজিস্ট্রেশন অ্যাক্ট যে অফিসটা রয়েছে আপনার, আমি অনেক আগেও একবার বলেছিলাম, আমরা ওটাকে বলে রবীন্দ্র সদনের ওখানে এক্সাইড বোর্ড, ওখানে গিয়ে ফরেন রেজিস্ট্রেশন অফিস বললেই সবাই দেখিয়ে দেবে। ওখানে গিয়ে আপনাদের ফর্ম তুলতে হবে, ফর্ম তুলে ওইগুলো ফিল আপ করে আপনাকে সমস্ত ডিটেলস দিতে হবে, আপনার পিতামহ পিতামহ যদি কেউ থাকে তাদের দলিল, বা আপনার বাবা যে ওখানে ছিলেন, ঠাকুরদা ওখানে ছিলেন, যা যা আছে আমি তো পুরো জানি না, এগুলো আপনাকে দিতে হবে। দিলে পরে আপনারা এখানে সিএ নাগরিকত্ব পেয়ে যাবেন এবং ভোটাধিকারও আপনারা পেয়ে যাবেন। তারপরেতে আপনাদের আয় এবং সংস্থান এবং বাসস্থানের ব্যবস্থা সরকার ধীরে 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 করবে। আপাতত যা বোঝা যাচ্ছে 1 থেকে 1.5 কোটি বোধহয় হিন্দু রয়েছে, তাদেরকে ভারতবর্ষ নিয়ে নেবে যদি তারা আসতে চায়। আর যদি স্বেচ্ছায় কেউ মায়ার জালে আবদ্ধ থাকে, তাহলে তারা থাকুক, তো ভারতবর্ষ তো হাত ধরে টেনে নিয়ে আসবে না। এই হচ্ছে 3টে খবর। আপনারা সবাই ভালো থাকবেন। এই মুহূর্তে কথা বলতে এসে হঠাৎ করে ভারত বাংলাদেশ সীমান্ত অস্থিরতা প্রসঙ্গে একযোগে যেন সারা দেশের সীমান্ত অস্থির হয়ে উঠছে। কেন অস্থির হয়ে উঠছে? সাম্প্রতিক সময় বিশেষ করে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে এবং অনুপ্রবেশ বা আরো অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে সীমান্তে অস্থিরতা বিরাজ করছে। আমরা বিশ্ব নাগরিক, বাংলাদেশের নাগরিক হই বা ভারতের নাগরিক হই, যেটি হোক, যদি কেউ অন্যায় করে, বিএসএফ যদি অন্যায় করে কিংবা বিজিবি যদি অন্যায় করে, সেই অন্যায়কে আপনি যদি ভারতীয় নাগরিকও হন এবং বিবেকবান নাগরিক হন, আপনার বিএসএফ এর অন্যায়কে আপনি সমর্থন করবেন না। আমি বাংলাদেশের নাগরিক, আমার বিজিবি যদি অন্যায় করে সেটিকে আমি সমর্থন করব না। এটি আমাদের বিশ্বের সুনাগরিকের কর্তব্য হওয়া উচিত। সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে এই যে কাঁটাতারের বেড়া নিয়ে বিশেষ করে বিএসএফ এর অগ্রাসী ভূমিকা। নোম্যান্স ল্যান্ডের একটা এলাকা আছে 150 গজ, 150 গজ থেকে ভেতরে এসে কখনো কখনো কোনো জায়গায় বেড়া দেবার একটা প্রবণতা দেখা যাচ্ছে বা দেখা গেছে, যার দরুন বিজিবির সঙ্গে বিএসএফ এর একটা কেওয়াজ লেগে গেছে অনেক জায়গায়। এই কারণে সারা দেশে সীমান্ত উত্তেজনা আসলে বিরাজ করছে। আমরা একটু দেখে নেই যে সারা দেশে কোথায় কিভাবে কি ঘটছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী কতটা আপোষহীন তার এক চরম দৃষ্টান্ত তৈরি হয়েছে দেশের লালমনিরহাট সীমান্তে। সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চলমান এক তীব্র উত্তেজনার পারদ এখন আকাশচুম্বী। আর এই পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর সঙ্গে এক তুমুল উত্তেজনা তৈরি হয়। শুধু লালমনিরহাটে নয়, এর পাশাপাশি সিলেট সীমান্তেও চোরা কারবারিদের লক্ষ্য করে পাল্টাপাল্টি গুলির ঘটনা আমাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। চোরা কারবারি কারা? বাংলাদেশের চোরা কারবারি গুলি করেছে। এই যে সীমান্তে গুলি করে, বিএসএফ গুলি করে, একটা বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ আছে। ভারতের সীমান্ত তো আসলে এমন অবস্থানটা এমন যে শুট অ্যাট সাইট, অর্থাৎ দেখা মাত্র গুলি করতে হবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের চোরা কারবারিরা এই শুট অ্যাট সাইট জোনে যায় কেন? আপনি শুট অ্যাট সাইট জোনে যাবেন, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গুলি করবে, আর আমি সীমান্ত হত্যা করে গলা ফাটাবো। এটি আমার নিঃসন্দেহে অন্যায়। এটি যেমন আমার অন্যায়,
ঠিক তেমনি এই যে বিএসএফ 150 গজের মধ্যে ঢুকে বেড়া দেবে, সেটাও কিন্তু কাম্য নয়। শুধু লালমনিরহাট নয়, এর পাশাপাশি সিলেট সীমান্তেও চোরা কারবারিদের লক্ষ্য করে পাল্টাপাল্টি গুলির ঘটনা আমাদের উদ্বেগকে বাড়িয়ে দিয়েছে। তবে স্বস্তির খবর এটাই যে গত শুক্রবার পাটগ্রামে বিজিবির তীব্র বাধা এবং অনড় অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিতর্কিত কোনো বেড়া নির্মাণ না করে পিছু হটতে বাধ্য হয়েছে বিএসএফ। বিএসএফ পিছু হটলেও সীমান্ত জুড়ে এখন এক থমথমে অবস্থা বিরাজ করছে। অন্যদিকে সিলেটে সাম্প্রতিক গোলাগুলির পর উত্তেজনা কিছুটা কমলেও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বহুগুণ জোরদার করা হয়েছে। শুধু এই দুই অঞ্চলই নয়, নেত্রকোনা, কুষ্টিয়া, রাজশাহী সহ দেশের সমস্ত সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি রুখতে এবং উত্তেজনা প্রশমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গত শুক্রবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঐতিহাসিক দহগ্রাম সীমান্তে বিশেষ করে 3 বিঘা করিডোর এলাকায় এক অভূতপূর্ব এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। সেখানে আন্তর্জাতিক সীমান্ত আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শূন্য রেখায় বা নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। নিঃসন্দেহে বিএসএফ এই কাজটা অন্যায় করছে। তারা মাপজোক না করে কি ঢুকে পড়ছে? যদি ঢুকে পড়ে, নিঃসন্দেহে এটি একটি অন্যায় কাজ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তুমুল উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি এক পর্যায়ে এতটাই শোচনীয় রূপ নেয় যে উভয় পক্ষ একে অপরের দিকে সরাসরি ভারী অস্ত্র তাক করে মুখোমুখি অবস্থান নেয়। চিন্তা করেছেন? মানে একটা যুদ্ধাঙ্গদেহী অবস্থা। যুদ্ধ লাগলো বলে, সীমান্ত যুদ্ধ লাগলো বলে অবস্থাটা কিন্তু এমন দাঁড়িয়ে গেছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যাওয়ার মতো এই যুদ্ধাঙ্গদেহী পরিবেশের সৃষ্টি হয়। কিন্তু পরবর্তীতে বিজিবির অকুতোভয় এবং অনড় অবস্থানের কারণে বিএসএফ তাদের অবৈধ কাজ বন্ধ করতে এবং পিছু হটতে বাধ্য হয়। স্থানীয় বাসিন্দা এবং বিজিবি সদস্যদের কাছ থেকে প্রাপ্ত নিখুঁত বিবরণ শুনলে আপনারা বুঝতে পারবেন যে সেদিন সেখানে ঠিক কি ঘটেছিল। শুক্রবার 3 বিঘা করিডোরের 7 নম্বর পিলারের 30 নম্বর সাব পিলার সংলগ্ন সীমান্ত শূন্য রেখা বা জিরো লাইনের মাত্র 10 থেকে 20 গজের মধ্যে এই ঘটনা ঘটে। অথচ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যেখানে 150 গজের ভেতরে কোনো স্থায়ী স্থাপনা নির্মাণ নিষিদ্ধ, সেখানে মাত্র 10 থেকে 20 গজের ভেতরে ভারতীয় একাধিক দপ্তরের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শ্রমিক নিয়ে পরিমাপের কাজ শুরু করে বিএসএফ। তারা আন্তর্জাতিক সীমান্ত আইন সম্পূর্ণ অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্দেশ্যে সেখানে 3 থেকে 4 ফুট উচ্চতার বাঁশের খুঁটি স্থাপন করতে থাকে। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় ছিল এই বেআইনি কাজটির সময় ভারতের পশ্চিমবঙ্গের 174 বিএসএফ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের অন্তত 70 থেকে 80 জন সশস্ত্র বিএসএফ সদস্য সেই শ্রমিক ও কর্মকর্তাদের চারপাশ থেকে পাহারা দিচ্ছিলেন। অর্থাৎ তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিল। তবে বাংলাদেশের সীমান্ত যে কতটা সুরক্ষিত তা প্রমাণ হলো ঠিক এর পরে। এই খবর পাওয়া মাত্রই বিজিবির পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার সুলেমান আলী তাৎক্ষণিক এক মুহূর্ত সময় নষ্ট না করেই টহল দল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে বিএসএফ এর এই বেআইনি পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু বিএসএফ বিজিবির এই আইনসম্মত আপত্তিকে সম্পূর্ণ উপেক্ষা করে তাদের কাজ চালিয়ে যেতে থাকে। যখন বিএসএফ বিজিবির কথায় কান দিচ্ছিল না, ঠিক তখনই বিজিবি এক চরম ও কড়া সতর্কতা জারি করে। সীমান্ত রক্ষায় বিজিবি সেখানে 4 থেকে 5টি পৃথক সেকশনে বিভক্ত হয়ে যায় এবং ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সম্পূর্ণ প্রতিরোধমুখী রণপ্রস্তুতি বা ডিফেন্সিভ পজিশন গ্রহণ করে। বিজিবির এই অসম সাহসী এবং তীব্র রণপ্রস্তুতি দেখে বিএসএফ থতমত খেয়ে যায়। বিএসএফ ভাবতেও পারেনি যে বিজিবি অস্ত্র তাক করে বসবে। বিজিবি অস্ত্র তাক করেই বসেছিল। তারা বুঝতে পারে যে বাংলাদেশ 1 ইঞ্চি জমি ছেড়ে কথা বলবে না। এরপর বিএসএফ পাল্টা অবস্থান নিলে সীমান্তে এক চরম যুদ্ধাঙ্গদেহী পরিস্থিতির সৃষ্টি হয়। অর্থাৎ বিজিবি এবং বিএসএফ অস্ত্র তাক করে ফেলেছিল। সেখানে রক্তক্ষয়ী একটা সংঘর্ষ হতে যাচ্ছিল প্রায়।
এই চরম উত্তেজনাকর পরিস্থিতির কারণে সীমান্তবর্তী দহগ্রাম ইউনিয়নের সাধারণ বাসিন্দারা চরম আতঙ্ক এবং গভীর উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়েন। তারা ঘর বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন। তবে বিজিবির এই বীরত্বপূর্ণ অবস্থানের সুফল আসে সেই রাতেই। পরবর্তীতে রাত 8টার দিকে পরিস্থিতি সামাল দিতে বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এক জরুরি টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়। এই ফোন আলাপে বাংলাদেশের পক্ষে 51 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান এবং ভারতের পক্ষে 174 বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট বিনোদ রেধু সরাসরি কথা বলেন। বিজিবি সূত্রে জানা গেছে, টেলিফোনে আলাপকালে বিজিবির কঠোর প্রতিবাদের মুখে বিএসএফ সীমান্ত উত্তেজনা নিরসনে তাদের এই বিতর্কিত বেড়া নির্মাণের কাজ স্থগিত করার স্পষ্ট আশ্বাস দেয়। এই আশ্বাসের পরপরই ঘটনাস্থল থেকে বিজিবি এবং বিএসএফ সদস্যরা নিজ নিজ ক্যাম্পে ফিরে যান এবং রাত 8টা 15 দীর্ঘ সময় উত্তেজনা শেষে পরিস্থিতি শান্ত হয়। এই পুরো ঘটনা প্রসঙ্গে বিজিবি 51 ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান অত্যন্ত কড়া ভাষায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে বিএসএফ যদি শূন্য রেখায় কোনো ধরনের কাজ করার চেষ্টা করে তবে বিজিবি তা কোনো অবস্থাতেই মেনে নেবে না। পরিস্থিতি স্বাভাবিক করতে পরবর্তীতে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি আনুষ্ঠানিক পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছিল বিজিবির পক্ষ থেকে, কিন্তু বিএসএফ রহস্যজনকভাবে তাতে সাড়া দেয়নি। তবে স্বস্তির বিষয় হলো বর্তমানে ওই সীমান্ত এলাকা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং স্বাভাবিক রয়েছে। বিজিবি সেখানে 24 ঘন্টা চোখ খোলা রাখছে। লালমনিরহাটের পর এবার নজর দেওয়া যাক দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট সীমান্তে। সম্প্রতি বিজিবি এবং বিএসএফ এর মধ্যে এক তীব্র গোলাগুলির ঘটনার পর সিলেট সীমান্তে নতুন করে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে আপাত দৃষ্টিতে শান্ত মনে হলেও সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত 18 মে বিকেলের সেই চাঞ্চল্যকর ঘটনাটি। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে কোনো ধরনের উস্কানি ছাড়াই আচমকা বাংলাদেশের অভ্যন্তরে গুলি ছুড়েছিল বিএসএফ, কিন্তু বিজিবি সেদিন এক বিন্দু পিছু হটেনি। ভারতীয় বাহিনীর এই অন্যায্য ও অগ্রাসী গুলির তাৎক্ষণিক ও দাঁত ভাঙ্গা জবাব দিয়ে পাল্টা গুলি ছোড়ে বিজিবি। আর বিজিবির সেই বজ্র কঠিন ও আক্রমণাত্মক জবাবের মুখে নিজেদের অগ্রাসী অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। কোন ধরনের উস্কানি ছাড়া বিএসএফ বাংলাদেশ সীমান্তে গুলি করবে কেন? নোম্যান্স ল্যান্ডে যদি কেউ যায়, নোম্যান্স ল্যান্ড কোন ম্যান যায়, সেখানে গুলি করুন। আপনার যেহেতু শুট এন্ড সাইড নীতি আছে, গুলি করুন কিংবা তাকে বোঝান। প্রাণহানি রোধে বোঝাতে হতে পারে, আপনি ধরে নিয়ে তাকে বোঝান যে ভাই তুমি এখানে কেন এসছো, দাদা তুমি এখানে কেন এসছো, তুমি আর আসবা না, এবার মাফ করে দিলাম। কিন্তু শুট এট সাইড বলতে, শুট এট সাইড জিনিসটা সাধারণত ঘোষণা করা হয় মানুষ যাতে এই কাজটা না করে, সেই জোনে যেত না যায়। কিন্তু তা এর অর্থ এই নয় যে প্রাণহানি করা, প্রাণহানি এড়ানো যায়। তো এই বিষয়ে বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক পরিষ্কার জানিয়েছেন যে সীমান্তে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত টহল আগের চেয়ে বহুগুণ জোরদার করা হয়েছে। শুধু তাই নয়, সংবেদনশীল সীমান্ত পয়েন্টগুলোতে টহলরত বিজিবি সদস্যের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। বর্তমানে দিন ও রাত সমান্তালে 24 ঘন্টা নিরবিচ্ছিন্ন টহল পরিচালনা করছে বিজিবি, যাতে কোনো শত্রু বা চোরা কারবারি দেশের সীমানায় আঘাত আনতে না পারে। সুতরাং দেশের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে ভারতের বিএসএফ দেশের বিভিন্ন সীমান্তে কাঁটাতার বেড়া নির্মাণ বা নজরদারি বাড়ানোর মাধ্যমে এক ধরনের চাপ সৃষ্টি করলেও বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির অদম্য সাহস ও রণপ্রস্তুতির কাছে তাদের সেই চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। পাটগ্রাম ও সিলেটে বিজিবির তাৎক্ষণিক ও বীরত্বপূর্ণ জবাব প্রমাণ করে যে বাংলাদেশের সীমান্ত অনেক বেশি সুরক্ষিত। আমাদের বিজিবি জওয়ানরা দিনরাত এক করে সীমান্ত পাহারা দিচ্ছেন বলেই আমরা দেশের ভেতরে শান্তিতে ঘুমাতে পারছি। যাই হোক, আমাদের সীমান্তে
উত্তেজনা আছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল কদিন আগে, আবার যে কোনো সময় উত্তেজনা তৈরি হতে পারে। কারণ ভারতের বাকি যে কাঁটাতারের বেড়া দেওয়া বাকি আছে যে এলাকাটা, সেই এলাকাটায় বা নতুন করে বেড়া দেওয়া, এবং আগামী অল্প কিছুদিনের মধ্যেই, কয়েক মাস বা এক বছরের মধ্যেই বেড়া কমপ্লিট করবে, এবং এই বেড়া কমপ্লিট করতে গিয়ে উত্তেজনা তৈরি হবে সীমান্তে। আরেকটি উত্তেজনা তৈরি হবে পুশিন, ওপার থেকে পুশ ব্যাক করবে। অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে যারা আছে, দুদেশের শৃঙ্খলা বাহিনী বিজিবি বিএসএফ এর সম্মতিতে, বিজিবি কে যদি বিএসএফ তুলে দেয়, মানুষ অবৈধ অনুপ্রবেশকারী, ভিসা পাসপোর্ট নেই, প্রমাণ সাপেক্ষে নাই, তুলে দিল, সেটি আলাদা কথা। কিন্তু রাতের অন্ধকারে যদি অবৈধভাবে পুশব্যাক করে, সেটি কিন্তু আরেকটি অন্যায়ের কারণ হবে। এবং সামনে এই পুশব্যাক এবং কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে সীমান্ত উত্তেজনা আরো বাড়তে পারে। সব সীমান্তে বেড়াটাও হোক আলোচনা সাপেক্ষে। পুশব্যাকটা যদি করতে হয় বাংলাদেশি প্রমাণ দিয়ে, বাংলাদেশিদের হাতে, বিজিবির হাতে প্রমাণ সহ যে এটি বাংলাদেশি, তার পাসপোর্ট নেই, ভিসা নেই, সে যে বাংলাদেশি এটি কিভাবে নিশ্চিত হব? সে যে বাংলাদেশ থেকে গেছে এর প্রমাণটা কিভাবে নিশ্চিত হব? এই যথাযথ নিশ্চিত করে এই পুশব্যাক পুশিন যেটি হোক না কেন হওয়া উচিত। আমরা প্রত্যাশা করি সীমান্তে উত্তেজনা নয়, দেশে শান্তি বিরাজ করুক। কারোই অন্যায় গ্রহণযোগ্য নয়, সেটা বিএসএফ, সেটা বিজিবি। আমরা ন্যায়ের পথে থাকি, এটাই প্রত্যাশা। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন।